আমাদের মফস্বলে অনেকে মার্কেটিংয়ের ধারণা নেই। সবাই জানে ব্যানার লাগাও, দুটো পোস্টার টানাও, মাইকিং করো, ব্যাস মার্কেটিং অল কমপ্লিট। বাট তুই যেভাবে গ্রোথ করছিস, তুই আজকে 30টা কানেকশন থেকে আজকে 2700 করেছিস, এখানে মার্কেটিংয়ের কোনো ভূমিকা আছে? মার্কেটিং, যারা আমার সোশ্যাল মিডিয়া পেজটা হ্যান্ডেল করে বা যারা আমার কারা কারা বল বল। অবশ্যই তুমি করো, টেকনি করছে আর খুব ভালো করছে। আমি সেলুলার ফোন বা মোবাইল ফোন নিয়ে যে কোনো জায়গায় যেতে পারি, হুম। ইউজ করতে পারি। বাড়িতে মানুষ কতজন থাকে, খুব কম টাইম। তো সেই ক্ষেত্রে ওয়াইফাই কেন নয় বাড়িতে? বাড়িতে যে বাচ্চা ছেলেটি আছে তার পড়াশোনার জন্য লাগবে, যে ওয়ার্কিং আছে তার প্রয়োজন পড়বে, ব্যাংকিং এর জন্য লাগবে, হুম। আর তাছাড়া এন্টারটেনমেন্টের জন্য লাগবে। আরো অনেক কিছু আছে যেগুলোতে ডাটা এখন বেশি করে প্রয়োজন পড়ছে। সেটা 1 জিবি বা 1.5 জিবিতে আই ডোন্ট থিঙ্ক ফুলফিল হয়। যদি এখন নমিনাল আমরা যে কোনো টেলিকম সংস্থার প্ল্যান দেখি, মোটামুটি 300 টাকা লাগে, একদম হয়তো দেড় দেড় জিবি জিবি দেড় ঠিক জিবি দেয়। ঠিক ঠিক। সেক্ষেত্রে তাহলে 5টা ফোনে আমাদের ইউজ হচ্ছে মোটামুটি 5 থেকে 7.5। একটা অপটিক্যাল ফাইবার দিয়ে ব্রডব্যান্ড কানেকশন একটা সেলুলার ডাটা থেকে অনেক বেশি অনেকটা স্টেবল, বেশি কাজ যাতে করে। পিং কম থাকে, ল্যাটেন্সি কম থাকে, এবং ডাটা স্পিড তো অনেকই বেশি থাকে। মার্কেটে এই মুহূর্তে জায়েন্টরা বসে আছে এক একটা, নাম বলার দরকার নেই, আশা করি যারা দেখছে বা তুই বুঝতে পারছিস। তাদের সাথে একটা লোকাল ব্যবসা নিজের ব্র্যান্ডকে কিভাবে টিকিয়ে রাখছিস? একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে বাড়িতে ব্রডব্যান্ড কেন নেবে? প্রথম তো সাশ্রয়, কারণ আজকে সেলুলার ডাটার যা রেট হয়ে গেছে এবং সেটা লিমিটেড, সেখানে এখন প্রত্যেকটি মানুষেরই ডাটার প্রয়োজন দিনকে দিন বাড়ছে। একদম একদম। সে নিজে এন্টারটেনমেন্ট পারপাস হোক, কাজের পারপাস হোক, সেক্ষেত্রে লিমিটেড ডাটা খুবই আমাদের জন্য খুব একটা বেনিফিটেড নয়। একটা কানেকশন আমরা মাল্টিপল ডিভাইসে ডাটাটা ইউজ করতে পারি, এই জন্যই মোস্টলি ব্রডব্যান্ড নিচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় রিজন হলো স্টেবিলিটি। ওকে। একটা অপটিক্যাল ফাইবার দিয়ে ব্রডব্যান্ড কানেকশন একটা সেলুলার ডাটা থেকে অনেক বেশি অনেকটা স্টেবল, বেশি কাজ এতে করে। পিং কম থাকে, ল্যাটেন্সি কম থাকে, এবং ডাটা স্পিড তো অনেকই বেশি থাকে। না, বেসিক্যালি বলতে গেলে যে এখন একটা বাড়িতে যদি 5জন সদস্য হয়, 5টা ফোন রয়েছে। হুম। তো তার ফলে তাদের ডাটাটা যেভাবে খরচ হয় তার থেকে বাইরে যদি একটা ওয়াইফাই থাকে, তোর বক্তব্য অনেক অনুসারে অনেকটা সাশ্রয়। অনেক অনেকটা সাশ্রয়। যেমন যদি এখন নমিনাল আমরা যে কোনো টেলিকম সংস্থার প্ল্যান দেখি, মোটামুটি 300 টাকা লাগে একদম একদম। পার ডে, হয়তো দেড় দেড় জিবি জিবি দেড় ঠিক জিবি দেয়। ঠিক ঠিক। সেক্ষেত্রে তাহলে 5টা ফোনে আমাদের ইউজ হচ্ছে মোটামুটি 5 থেকে 7.5। না, কিন্তু অপশন তো ওইভাবে নেই, কারণ হচ্ছে ডেটা নিতেই হবে, মানে ডেটা না না, নিতেই হবে। এখন কিছু প্ল্যানও আছে কমেছে যেগুলো যেটা কমেছে। যেগুলো যে কিছু প্ল্যান আছে যেগুলোতে আপনার ডাটা থাকে না, শুধু কলের জন্য সেটা ইউজ কম, হচ্ছে। খুব সেটা কম, খুব কম। খুব কম, কিন্তু আছে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ওয়াইফাই নিই নি, ওয়াইফাই অনেক ক্ষেত্রে আমরা ভয়েস কলেরও সুবিধা দেওয়া থাকে। তো ওকে। ভয়েস কলের মাধ্যমে আমরা কলটাও করতে পারবো। একটা বাড়িতে একটা স্টেবল কানেকশন হলো, সেখানে যে কটা লোক থাকছে তারা প্রত্যেকে না মোবাইলে ডাটা ইউজ না করে একটা সুন্দর কানেকশন পাবে, তার মানে ল্যাটেন্সি কম হবে, স্পিড বেশি হবে, আবার অ্যাট দ্য সেম টাইম অনেকটা সাশ্রয় হবে। তোর 400 বক্তব্য অনুসারে যে একটা বাড়িতে যদি মিনিমাম রিচার্জটা করে, হুম, যেটা ডেটাটা কানে না, তার পরিবর্তে যদি সে একটা ওয়াইফাই কানেকশন নেয়, অনেক অনেকটা বেশি সাশ্রয়। সাশ্রয়। কিন্তু এখানে না একটা বড় পয়েন্ট থাকে, আমি সেলুলার ফোন বা মোবাইল ফোন নিয়ে যে কোনো জায়গায় যেতে পারি, হুম, ইউজ করতে পারি। হুম। বাড়িতে মানুষ কতক্ষণ থাকে, খুব কম টাইম। তো সেই ক্ষেত্রে ওয়াইফাই কেন নয় বাড়িতে, মানে তবুও কেন, আমার প্রশ্ন কেন? দেখুন, বাড়িতে আলটিমেটলি আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাও থাকছি, আট হ্যাঁ, ঘন্টা তো ঘুমিয়ে হ্যাঁ, ঘুম, হ্যাঁ হ্যাঁ, একদম, হ্যাঁ আর আট 12 ঘন্টাও আট আট থাকছি। 10-12 ঘন্টা থাকে। হ্যাঁ, এবার তার মধ্যে কাজ আছে, বাড়িতে যে বাচ্চা ছেলেটি আছে তার পড়াশোনার জন্য লাগবে, ঠিক। যে ওয়ার্কিং আছে তার প্রয়োজন হুম পড়বে, হুম ব্যাংকিং এর জন্য লাগবে, হুম। সবচেয়ে আর তাছাড়া এন্টারটেনমেন্টের জন্য লাগবে ট্যাব, টিভি। আচ্ছা। তারপরে আরো অনেক কিছু আছে যেগুলোতে ডাটা এখন বেশি করে প্রয়োজন পড়ছে। সেটা 1 জিবি বা 1.5 জিবিতে আই ডোন্ট থিঙ্ক ফুলফিল হয়। ঠিক। তার মানে বক্তব্য হচ্ছে যে আমি একটা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আমি যেমন ওয়াইফাই ইউজ করতে পারছি, ঠিক সেইভাবে আমি টিভিতেও বা বাকি যে এন্টারটেনমেন্ট পারপাসগুলো আছে সেগুলো আমার ফুলফিল হচ্ছে, ইজ ইট? একদম, একদম। ওকে। তো মিনিমাম ব্রডব্যান্ডের কস্ট কত? আমি যদি তোদের কানেকশনটাই ধর আমার বাড়িতে নতুন করে হুম। লাগাই, বা আমার ছেলেমেয়েরা যদি কেউ নেয়, মিনিমাম কস্ট কত? মিনিমাম কস্ট আমাদের 320 টাকা, বেশ, আমি যদি তোদের প্লাস জিএসটি, আমি যদি তোদেরটা মানে ছেড়ে দিই। 380 টাকাতে এখন আনলিমিটেড 30 Mbps ব্রডব্যান্ড পেয়ে যাবেন। আর তার সঙ্গে যদি কেউ এন্টারটেনমেন্ট পারপাসে নেয়, সেক্ষেত্রে 580 টাকা ইনক্লুডিং জিএসটিতে
আনলিমিটেড ওয়াইফাই সঙ্গে সঙ্গে 10টা ওটিটি প্ল্যাটফর্মগুলো সব পেয়ে যাবে, ওকে যেমন হটস্টার, জি5, সনি লিভ, হইচই, ডিসকভারি প্লাস। তো এন্টারটেনমেন্ট, কাজ দুটোই ফুলফিল হয়ে গেল, ফুলফিল হয়ে যায়। স্টেবল কানেকশন। তোদের যে ব্র্যান্ডটা তোরা যেটা কাজ করিস সেটা সম্ভবত NCBN, ঠিক বলছি আমি? একদম এরকম বাইরে কম্পিউটার অনেক আছে। একদম। অ্যাভারেজলি প্যাকেজ কত? কেউ যদি বাড়িতে নিতে চায় অ্যাভারেজলি প্যাকেজ কত? অনলি ওয়াইফাইয়ের জন্য প্যাকেজ মোটামুটি অ্যাভারেজলি বলছি, অ্যাভারেজলি 399 প্লাস জিএসটি, সবার। মানে 472 টাকা। সবার মোটামুটি সবারই তাই, মোটামুটি তাই এরকম। তো? আচ্ছা, তুই এই অ্যাভারেজের মধ্যে একটা কথা উচ্চারণ করলি 30 MBPS, হুম। ইজ ইট? 30 MBPS, এই MBPS এর ক্যালকুলেশন আমাদের অনেক ছেলেমেয়েরা জানে না আমার মনে হয়, বা অনেক বাড়ি মানুষও জানে না। একটা সময় ছিল আমিও জানতাম না যে MBPS কি, এই ক্যালকুলেশনটা কি? এটা হলো ডাটা। এমবিপিএস এক্ষেত্রে হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। ওকে এটা স্পিডটাকে নোটিফাই করছে। ওকে মানে আমার মোবাইল বা আমার যে ডিভাইসটা আছে সেটা 1 সেকেন্ডে কত মেগাবাইট কনজিউম করছে। করছে, ওকে তো এর আনলিমিটেড ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই স্পিডটাকে ক্যাপ করে দেওয়া হয়, ফিক্স করে দেওয়া হয়। ওকে ওকে তো সেক্ষেত্রে আমি ওই সেম স্পিডে সবসময় কানেকশন পাচ্ছি। যত ডিভাইস মাল্টিপ্লাই হবে তত স্পিডটা ডিভাইড হতে ভাগ হবে, হবে, ডিভাইড হবে। আচ্ছা, তার মানে আমার যত MBPS বেশি নেব আমার তত স্পিড speed বেশি বেশি বাড়বে, সেটা ডাউনলোডের ক্ষেত্রে হোক, ডাউনলোড, আপলোড, সার্চিং এর ক্ষেত্রে, সার্চিং সবকিছু। আদার্স। এই তোদের যে ব্রডব্যান্ড, আমি দীর্ঘ আজকে প্রায় 17 বছর হবে অ্যাপ্রক্স আমি ব্রডব্যান্ড ইউজ করি বাড়িতে। হুম। অনেক সমস্যা হয় দেখি। হুম। আশা করি তোরা এখন ব্যবসা করছিস, তোদের অনেক সমস্যা হয়। অনেক সাধারণ মানুষের যারা নেয় অনেকেই জানে না যে নিলে মাঝে মাঝে বলা যায় ফাইবার কাট হয়েছে। এটা কমন ওয়ার্ড, যাদের বাড়িতে ইন্টারনেট আছে তারা সবাই জানে ফাইবার কাট হয়েছে বা সার্ভার ডাউন আছে। এই জিনিসগুলো কী রে? দেখো দাদা, একটা তো জিনিস যে হ্যাঁ আমরা কনস্ট্যান্ট কানেক্টিভিটি থেকে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়। এই রিজনটা শুধুমাত্র ফাইবার কাট বা ব্রডব্যান্ডের সার্ভার ডাউন এটা রিজন নয়। ওকে আরও অনেক কটা রিজন হয় যার জন্য কাস্টমারকে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। আমরা ধরো তুমি একটা ল্যাপটপ চালাচ্ছ, একটা ল্যাপটপ তুমি কনস্ট্যান্ট কতক্ষণ কাজ করাতে পারবে? 24 ঘন্টা, 48 ঘন্টা ম্যাক্সিমাম হয়তো। এক্স্যাক্টলি 48 ঘন্টা। কিন্তু আমরা বলি 24 ঘন্টাতে প্রত্যেক ইলেকট্রনিক্স ডিভাইসকে একবার রিস্টার্ট করা উচিত। ওকে মোস্ট অফ দ্য টাইম রাউটার হ্যাং করে। আচ্ছা, এরপরে যে কথাটা হলো ফাইবার কার্ড এবং ব্রডব্যান্ডের সার্ভার ডাউন। ফাইবার কার্ড একটা হ্যাজার্ড, এটা প্রাকৃতিক কারণে হতে পারে, ঝড় বৃষ্টি জল, ইলেকট্রিক পোলে অনেক সময় আগুন লাগার জন্য হতে পারে, তারপরে শর্ট হয়ে যাওয়ার জন্য হতে পারে, এইসব কারণে ফাইবার কার্ডটা হয়। এক্ষেত্রে আপনাকে সার্ভিস প্রোভাইডারের উপর ডিপেন্ড করতে হবে। তো চুজ ইউর সার্ভিস প্রোভাইডার ওয়াইসলি, যার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, যার কাছে সেই ম্যান পাওয়ারটা আছে, যে যত তাড়াতাড়ি আপনাকে ওই ফাইবার কার্ডটা তাড়াতাড়ি তুলে দিতে পারবে। সলিউশন করে দেবো। এবং আপনি যদি বলেন সার্ভার ডাউন, সার্ভার এখনকার দিনে, আগে আগে আজ থেকে 3-4 বছর আগে এই জিনিসটা হতো না, বা 5 বছর আগে এই জিনিসটা হতো না। এখন মাল্টিপল সার্ভার ইউজ করা হয়, যেখানে ব্যাকআপের জন্য অনেক কিছু থাকে। এবং আমাদের কোম্পানির ক্ষেত্রে NCBN এর ক্ষেত্রে যেমন আমাদের একটা 4 ঘন্টার একটা টাইম থাকে। সকালবেলা 6টা থেকে রাত্রেবেলা 10টার মধ্যে যদি কোনো ফাইবার কাট হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম 4 ঘন্টার মধ্যে তুলে দিই। এটা তোদের সার্ভিস? এটা আমাদের ওকে সার্ভিস। ওকে 4 ঘন্টার মধ্যে তুলে দিই ফাইবার কাট হলে। সার্ভার ডাউনের ক্ষেত্রে খুব রেয়ারলি এই জিনিসটা হয়, কারণ আমরা একাধিক সার্ভার ইউজ করি, একাধিক সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা ব্যান্ডউইথ পারচেস করছি। তো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কম হয়। এবার ফাইবার কাটটা এটা একটা প্রাকৃতিক হ্যাজার্ড, তো এটাকে ঠিক করার জন্য আমরা মোটামুটি 4 ঘন্টার মধ্যে লিঙ্ক আপ করে দিই যদি ফাইবার কাট হয়। আদারওয়াইজ অন্য যে কোনো প্রবলেমের জন্য, সাপোজ তুমি কানেকশন নিয়েছো, কানেকশন নেওয়ার পর তোমার ওয়াইফাই রাউটার থেকে হয়তো একটা কম্পিউটার কানেক্ট হচ্ছে, একটা কম্পিউটার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের যারা সার্ভিসের টিম আছে তারা মোটামুটি 8 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে, কী হয়েছে দেখে সেটা সলভ করে দেবে। আচ্ছা, এই ব্রডব্যান্ডের সাথে আর একটা ওয়ার্ড বা আর একটা শব্দ না খুব বেশি শুনতে হয়, সেটা হচ্ছে D2H, মানে যার একটা বড় ব্র্যান্ড আছে ডিশ টিভি, মানে ওই নামই মানুষ চিনে গেছে আর কি। তো এটা কিভাবে রিলেটেড, বা এর সাথে কি আদৌ কোনো রিলেটেড আছে? ব্রডব্যান্ডের সঙ্গে এটা ডাইরেক্ট কোনোভাবে রিলেটেড নয়, এটা একটা স্যাটেলাইট টিভি কানেকশন, যেখানে আমরা বাড়িতে ছাতা লাগিয়ে টিভি কানেক্টিভিটিটা আপনার কাছে আসে। আচ্ছা, তার এটার সঙ্গে কোনো ইন্টারনেটের সম্পর্ক নেই। ইদানিংকালে অনেকে স্যাটেলাইট ব্রডব্যান্ডের দিকে, এখনো আমার ইন্ডিয়াতে এইভাবে প্রচলিত হয়নি। স্যাটেলাইট ব্রডব্যান্ড বলতে ইলন মাস্কের স্যাটেলাইট ব্রডব্যান্ড, যেটা স্টারলিংক ওকে ওকে বলে চালু করছে। তো ওটা কি হয়, প্রথম কথা কস্ট বেশি, দ্বিতীয় কথা ওটা আমাদের খুব রুরাল এরিয়া বা যেখানে কানেক্টিভিটি একদমই পৌঁছাচ্ছে না, সেখানে হয়তো স্যাটেলাইট ব্রডব্যান্ডটা ইউজফুল হতে পারে। ওকে আদারওয়াইজ আমার মনে হয় না স্যাটেলাইট ব্রডব্যান্ড এই মুহূর্তে এই রকম মার্কেট কন্ডিশনে আসবে, কারণ যেখানে ডাটার
চাহিদা অনুযায়ী ডাটার কস্টিংটা অনেকটা কম হয়ে গেছে এখন, কারণ এখন Okay. প্রোভাইডারও অনেক বেশি, ডাটা কস্টিংও অনেক কম। সেহেতু আমার মনে হয় না এই মুহূর্তেই স্যাটেলাইট ব্রডব্যান্ডের দিকে মানুষ ছুটবে, শুধু বাট ইন নিয়ার ফিউচার স্যাটেলাইট ব্রডব্যান্ড একটা অপশন থাকবে মানুষের কাছে। সাপোজ আজ যেমন কিছুদিন আগে আমি গেছিলাম পুরুলিয়াতে, কানেক্টিভিটি নেই ওখানে, অপটিক্যাল ফাইবার নেই, ব্রডব্যান্ড নেই। আমি ছিলাম অ্যাকচুয়ালি বাঘমুন্ডি বলে একটা জায়গাতে, ওকে, বাঘমুন্ডিতে হিল টপে একটা জায়গায় ছিলাম, রিসর্ট। তো ওখানে কোনো কানেক্টিভিটি নেই, ওই রকম জায়গাতে আমাদের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইউজ হতে পারে, খুব কাজের খুব কাজের জিনিস। কিন্তু যেগুলো আরবান সেন্ট্রিক এরিয়া, যেমন কলকাতা, কাটোয়া, বর্ধমান, অলরেডি অনেক প্রোভাইডার আছে। আচ্ছা, একটু রুরালে গেলে সার্ভিস প্রোভাইডারের সংখ্যা কমে যায়। কিন্তু এখন মোটামুটি আমরা মানে এনসিপিএন তো এখন কাটোয়া, কাটোয়া তো মোস্টলি গ্রাম প্রধান এরিয়া, কাটোয়া শহর, পাশে রায়হাট, আশেপাশে সমস্ত গ্রাম আমরা কভার করি। তাছাড়াও আমরা 3-4টে ডিস্ট্রিক্টে কাজ করছি, বর্ধমান, নদিয়া, বোলপুর, মানে বীরভূম এবং মুর্শিদাবাদ, সালার, এই চত্বরটা, বোলপুর অবধি চলে কানেকশন। তো আস্তে আস্তে কানেক্টিভিটি রুরালে তো অপটিক্যাল ফাইবার চলে আসছে, আগে যেটা ছিল না। আমরা ছোট ছোট সাব কন্ট্রোল রুম করে বিভিন্ন অপারেটরের মাধ্যমে যত তাড়াতাড়ি পাচ্ছি মানুষের কাছে এই অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ডটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আর একটা অপশন মানুষের কাছে এসছে এখন, সেটা এয়ার ফাইবার। এই এয়ার ফাইবার খুব একটা স্টেবল এখনো অবধি আমার মনে হয় না, তার থেকে অপটিক্যাল ফাইবার এখনো অনেক বেটার, সার্ভিস অনেক ভালো, স্টেবল কানেকশন, আর প্যাকেজও অপেক্ষাকৃত সাশ্রয়ী। সেহেতু আমার মনে হয় এখনো অপটিক্যাল ফাইবার এই ক্ষেত্রে সাশ্রয়ী এবং স্পিডও বেটার। এই অপটিক্যাল ফাইবার মানে একটা তার দিয়ে পুরো ইন্টারনেটটা নিচ্ছি। এর সাথে গ্রামগঞ্জে বেসিক্যালি জিনিসটা দেখা যায়, যেটা হচ্ছে সেই তোর সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের টিমের প্রসেনজিৎ যে আছে ওদের গ্রামেও ব্যাপারটা অনেকে কী করছে, তোরাও সম্ভবত দিচ্ছিস, সেটা হচ্ছে কেবলের মাধ্যমে, কেবল তার যে যাচ্ছে তার সাথে তোরা ইন্টারনেটটা কানেক্ট করছিস। ইজ ইট? আমি ঠিক বলছি তো? কিছু কিছু ক্ষেত্রে তো তো তুই কিছু কিছু জায়গায় বলছি অপটিক্যাল ফাইবার, তার সাথে আবার কেবলটা যাচ্ছে, তো ওভারঅল বিষয়টা কি? কেবল বলতে যেটা আমরা লিনিয়ার কেবল এতদিন চলে এসছে তামার তার দিয়ে, সেটার মাধ্যমে এখন আর ব্রডব্যান্ড চলে না, ওকে, ওটার মাধ্যমে চলে না। হ্যাঁ, কোথায় ইউজ হয়? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে মাল্টিপল কোড থাকে, 4-6টা, একটা করে হয়তো আমাদের ব্রডব্যান্ড এলো, একটা করে কেবল আসবে। ওকে, তো আমরা মানে ওইটা একই তারে আসবে, কারণ সেক্ষেত্রে কস্টিংটা একটু অনেক কমে যায়, save হয়, অনেকটা okay. সেভ হয় প্রোভাইডারের ক্ষেত্রে। আর যদি অ্যাজ এ কাস্টমার জানতে চান, এক্ষেত্রে আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে, যত বেশি, একটা জিনিস মাথায় রাখতে হবে, যত কেউ তো আর লস করে বিজনেস না করবে না, একদমই না। যত বেশি কানেক্টিভিটি বাড়বে তত আপনার সার্ভিসও বেটার হবে, আপনার কস্টিংও কমবে। কারণ আজকে একটা শহরে আমার এক জায়গাতে 30টা কানেকশন, তাহলে আমার পার কানেকশন পিছু কস্টিং অনেক কম। অনেক কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম একটা গ্রামে 30টা কানেকশন হতে, আমরা যেখানে 2016-17 স্টার্ট করেছি, 30টা এতদিনেও 30টা হয়নি একটা গ্রামে। মানে যারা গ্রাম মানুষ দেখছেন, যদি মানে একদম আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলা মানুষ দেখেন, তারা অবশ্যই একটা আইডিয়া হবে যে কেন গ্রাম বাংলায় ইন্টারনেটের বা ব্রডব্যান্ডের কস্টটা বেশি পড়ে। আসলে খুব সুন্দরভাবে বোঝাতে পারলো। তো এইটা অনেকের প্রশ্ন থাকে, কারণ আমার কাছে তো অনেক ধরনের মানুষ আসে, সেখানে ইন্টারনেট নিয়ে অনেক কথা হয়। তো এই প্রশ্নটা না অনেকে আমাকে করেছে, দাদা আমাদের ওখানে 6,000 নিচ্ছে, 8,000 নিচ্ছে। তো একদিন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন, তোকে সম্বন্ধে জিজ্ঞাসা কিরে কেন নিচ্ছিলি এত টাকা, এত কষ্ট হচ্ছে কেন? দেন ওই আমাকে বললো দাদা এই ব্যাপারগুলো। তো আমি ভাবলাম এটা আমাদের আলোচনার সময় রাখা যেতে পারে, তো তার জন্যই রাখা। যাই হোক, কিন্তু ইদানিংকালে লাস্ট 1 বছরে আমরা কস্টিংটা মোর অর লেস, মান্থলি কস্টিংটা মোর অর লেস কাটোয়ার যা আছে বা আমাদের নর্মালি যা চলে সেটাই রাখি। তো সেখানে কি দুটো আলাদা, যে টিভির জন্য আলাদা হ্যাঁ, আর ওর জন্য আমরা প্যাকেজটাকে ব্রডব্যান্ড, ওটিটি, ওটিটি? টিভি, ওকে, 3টে আলাদা পার্ট। ওকে, আপনি যে দুটোকে বাঞ্চ করবেন সেরকম রেট, ওকে, সিম্পল। যদি ব্রডব্যান্ড মানে ইন্টারনেট, ইন্টারনেট হলো 380। সাপোজ আমরা নিলাম ওটিটি বাঞ্চটা নিলাম 199 টাকা, তাহলে আমাদের 589-এর মধ্যে, 579-এর মধ্যে ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে গেল। আবার যদি কেউ বলে যে না আমি ওটিটিতে স্যাটিসফাইড না, ওটিটি ক্ষেত্রে কি, এখনও তো আমাদের যারা বয়স্ক, যারা 50-এর উপর বয়স, যারা টিভিটাই খুব প্রেফার করে, ওটিটিতে এখনও পছন্দ করে না। করেনি। তো তাদের জন্য টিভি অপশনটাও রাখা আছে। তো টিভি
ইন্টারনেট, ওটিটি, যেটা আপনি চাইবেন সেটাই মানে কম্প্যাক্ট থাকে, কম্প্যাক্ট যেটা থাকে, যেটা আপনি প্রেফার শেষ করবেন। করা যায়। হ্যাঁ, মোটামুটি আদার্স প্রোভাইডারদের কথা বলতে পারবো না, আমাদের ক্ষেত্রে সেই প্যাকেজটা শুরু হয়ে যাচ্ছে 580 থেকে, ইনক্লুডিং জিএসটি। ওকে, তার মধ্যেই সব কিছু চলে আসছে, মানে আপনার পার ডে হিসাবে কস্টিং বললে প্রায় 19 টাকা কাছাকাছি, 19 টাকা, পার ডে 19 টাকা। মানে টিভিও পাচ্ছে আবার ইন্টারনেটও পাচ্ছে, ইন্টারনেটও মানে পাচ্ছে, অ্যাটলিস্ট মনে হয় ফোনের ডেটা থেকেও সস্তা হয়ে যাবে ফোনের যদি ডেটার থেকেও সস্তা অ্যাজ ইউজুয়াল দেখতে গেলে। দেখতে গেলে একদম। ওভারঅল যে বিষয়টা হচ্ছে যে ইন্টারনেট মানুষ ইউজ করছে, হুম। তার সাথে টিভি পাচ্ছে। আর এখানে মানুষ, তোরা অনেকগুলো কাস্টমার সাথে ডিল করিস ইনিশিয়াল স্টেজে, এখানে মানুষের অনেকগুলো ডিসঅ্যাপয়েন্টেড জায়গা থাকে। হুম, প্রত্যেকটা ব্যবসা বা কোনো প্রত্যেকটা পয়েন্ট মানুষ সবসময় পারফেক্ট হতে পারে না, তোদের ক্ষেত্রেও তাই হচ্ছে। একদম। তো এরকম যদি কোনো একটা অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ কাস্টমারকে তুই স্যাটিসফাই চেষ্টা করছিস, বেশ কোনো একটা জায়গায় গিয়ে তারা ডিমোটিভ হচ্ছে, এই ঘটনাগুলো ঘটে তো? হ্যাঁ, দেখুন, সবার আগে কোনো জিনিস, আমি যে কোনো বিজনেস শুরু করতে হয়, আগে নিজেকে বিশ্বাস করাতে হবে যে আমার ব্র্যান্ডটা বা আমি যে প্রোডাক্টটা ইউজ করছি, দিচ্ছি কাস্টমারকে, সেটা বেস্ট। পারফেক্ট, ওকে, প্রথমে আমাকে নিজেকে বিশ্বাস করতে একদম। হবে। ওকে, এবং এই প্রসেসের মধ্যে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট আছে। আজকে থেকে আমি বলতে পারি, আজকে থেকে আমি যখন 2016-তে বিজনেস স্টার্ট করেছিলাম, 2016 থেকে আজকে 2025, অলমোস্ট 2026, আমার প্রায় 9-10 বছর হয়ে গেল। যে ডেটে স্টার্ট করেছিলাম এবং আজকে সার্ভিসের মধ্যে হিউজ ডিফারেন্স। ওকে, আমি শুধু তখন ব্রডব্যান্ড দিতাম, আজকে ব্রডব্যান্ড, কেবল টিভি, ইন্টারনেট, 4 ঘন্টার মধ্যে সার্ভিস, সমস্ত কিছু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছি আমরা, ঠিক আছে। এবং মানুষের তখন নিডটা অনেক কম ছিল। 2019-এর পর থেকে মানুষের নিডটা অনেক বেড়েছে বেড়েছে। ব্রডব্যান্ডের প্রতি, অ্যাটলিস্ট কোভিডের ইন্টারনেটের পর। প্রতি, লাইফটাই ডিজিটাল হয়েছে একদম, একদম। আগে আমাদের ইউটিউবের কনজিউমার কত ছিল একদম কম। অল ওভার ইন্ডিয়াতে? 2019-এর পর ইউটিউবে কনজিউমার কোথায় চলে গেছে? তো আমাদের ওভারঅল গোটা ইন্ডিয়াতে ডাটার ইউজেস বেড়েছে। ডাটা ইউজের ক্ষেত্রে আমরা এখন বোধহয় সম্ভবত 1 নম্বরে, আমি যদি ভুল না আচ্ছা, করি। হ্যাঁ, ডাটা ইউজের ক্ষেত্রে আমরা টপ। তো আমাদের এই মুহূর্তে সার্ভিসও অনেক বেটার হয়েছে সমস্ত, মানে এনসিবিএন এর ক্ষেত্রে বলছি, আমরা বেশ কিছু প্রিন্সিপাল ফলো করি। তার মধ্যে একটা হলো ওই 4 ঘন্টার মধ্যে সার্ভিস দেওয়ার ব্যাপারটা। আর মানে কোনো ডিসকানেক্ট হলে বা কিছু হলে 4 ঘন্টার মধ্যে সলভ করিস? একদম 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 বাহ, একদম 4 ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যেই আমরা চেষ্টা করি সলভ করতে হবে। এটা হচ্ছে সেটা যে কোনো একটা জায়গায় হতে পারে। ইউএসপির মধ্যে একটা তো হ্যাঁ, ব্যবসা তোর, হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, যেমন গ্রামের দিকে চেষ্টা করি আমরা। আর হ্যাঁ, ডিসকমফোর্টের জায়গায় যদি বলো, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো কিছু কিছু কাস্টমার আমাদের কাছ থেকে ডিস্যাটিসফাইড হয়েছেই, ঠিক আছে। আমরা সেই জিনিসটাকে মাথায় রেখে তবেই তো আমরা ইমপ্রুভ করতে ঠিক পেরেছি। ঠিক ঠিক, আমরা সেই একদম। জিনিসটাকে মাথায় রেখে যাতে পরবর্তী কাস্টমারের ক্ষেত্রে সেম প্রবলেমটা না হয়, আম, আমরা চেষ্টা করেছি। আমরা বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করেছি যাতে আমরা আরও সস্তায় কিভাবে ইন্টারনেট এবং ওটিটি এবং টিভিটাকে আনতে পারি। কানতে পাওয়া যায়। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা 580 টাকায়, 570 টাকায় যেভাবে ইন্টারনেট, ওটিটি বা টিভি দিচ্ছে, আহ, অনেক এমএনসি কোম্পানিগুলো, যে যারা টেলিকম জায়েন্ট আছে, তাদের সঙ্গে কম্পেয়ার করা যায়। তুই বললি 2016 থেকে ব্যবসা করছিস, তার মানে নিয়ার অ্যাবাউট 9 বছর। তোর বয়স খুব কম, তুই আমার ছাত্র ছিলি আশা করি মনেই আছে তোর। তুই সেখান থেকে আজকে ব্যবসা করে এত ভালো একটা ব্যবসা রেডি করছিস, মানে কি, মানে ব্যবসায় আসা কিভাবে তোর? আমি, আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি বিজনেস করে। তো আমার অ্যাকচুয়ালি বিজনেসটা আমার বাবা স্টার্ট করেছিল কেবল বিজনেস হিসাবে। ওকে, আমার বাবা 2002 সাল থেকে কেবল ইন্ডাস্ট্রিতে আছে। আম, বাবা আগে ডি মানে অপারেটরদের ডিস্ট্রিবিউশনে কাজ করতো, মানে ফ্রম কাটোয়া থেকে, কাটোয়া আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে, মোটামুটি 60-70টা গ্রামে আমাদের কানেক্টিভিটি ছিল। তাতে আমরা অপারেটরদের সার্ভিস প্রোভাইড করতাম, তাদের ওইভাবেই চলতো B2B-তে। তারপরে বাবা স্টার্ট করার চেষ্টা করছিল ব্রডব্যান্ড, হচ্ছিল না। 2016-তে আমি বাবার সাথে মিলেই ব্রডব্যান্ডটা স্টার্ট করি। আচ্ছা, মানে তখন 16তে তোর ব্যবসায় পদার্পণ হ্যাঁ, বলতে না, পারিস? হ্যাঁ, অফিসিয়ালি 16তে পদার্পণ। ওকে, আমি ছোটবেলা থেকেই ব্যবসা দেখতাম বাবার, মানে বা আমি দেখেছি বাবা কিভাবে করছে, দাদু কিভাবে করছে। আমার দাদু, মানে আমি এটা বোধহয় আমাদের থার্ড জেনারেশন বিজনেসে। কিন্তু আমার ছোটবেলায় ইচ্ছে ছিল আমি ডাক্তার হবো। তো আনফর্চুনেটলি হতে পারিনি। হয়তো বাই গড গ্রেস উনি যেটা চাইবেন সেটাই হবে, একদম একদম। ওনার উপর কিছু নেই, উনি চাননি আর তাই হয়নি। আমি তার প্রথমবার মেডিকেলের জন্য চেষ্টা করেছিলাম, সে হচ্ছে পাইনি। আম, সেইভাবে গাইডেন্স ছিল না, চেষ্টা করেছিলাম, হয়নি। তো আমি তাতে কোনো রিগ্রেট নেই।
তারপরে আমি কাটোয়া কলেজে, এই জায়গায় দাঁড়িয়ে রিগ্রেট না থাকাই কথা। হ্যাঁ তারপরে এইমাত্র বলি ভগবান যাওয়ার হ্যাঁ ভালোর জন্য। তারপরে আমি 2016-17 কাটোয়া কলেজে ভর্তি হই। তখন ব্রডব্যান্ডটা স্টার্ট করি। বাবা স্টার্ট করেছিল কারো একজনের ভরসায়, সে কন্টিনিউ করেনি, তো একটাও কানেকশন হয়নি। তো খুব প্রেশার ছিল, কিছু তো করতে হবে। তখন আমি সাইকেল নিয়ে, ওই প্যাকেজের লিস্ট হয় ওতে আমার নিজের ফোন নাম্বার লিখে সাইকেল নিয়ে প্রথম আমি মার্কেট করা শুরু করি। বাহ, প্রথমে আমার একটা স্যার নেয়, তারপর একটা দাদা নেয়। তো আস্তে আস্তে একটা দুটো তিনটে করে আমি স্টার্ট করলাম, আর দিয়ে দেখলাম 1 মাসের মধ্যে মোটামুটি আমার 30-35টা কানেকশন হয়ে গেছে। 1 মাসে? 1 মাসের মধ্যে। আহ, তখন আমি ভাবছি, ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে যে ওকে আমি এটা করি, দিয়ে তারপরে বাবাকে বা কাউকে একজনকে বুঝিয়ে আমি চলে যাবো। আমি তখন আমার মেডিকেলের প্রিপারেশন চলছে। তখন কি হতো, আমার কোচিং থাকতো স্যাটারডে সানডে, আমি যেতাম চন্দননগর। আর তারপরে মানডে টু ফ্রাইডে চলতো কিছু, আর বাড়িতে পড়াশোনা রাত্রেবেলা। তো এটা চলছে 2016 ঘটনা। যাই হোক, তো সে বছর আমার হলো না, ইঞ্জিনিয়ারিং কলেজে পেয়েছিলাম গভর্নমেন্টে, তো আমি যাইনি। কাটোয়া কলেজেই আমি তখন বিএসসিতে ভর্তি হই। সেটাও ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করার পর কন্টিনিউ করিনি। তখন আমি ফুল ফ্লেজের বিজনেস বিজনেস। স্টার্ট করে দিই। তো বিজনেসে গ্র্যাজুয়ালি আমি শিখতে থাকি। আমারও শেখা কিন্তু ইউটিউব থেকেই। ওকে। মানে প্রথম যে রাউটার কনফিগারেশন করি সেটাও আমি ইউটিউব দেখেই করি। তো মোটামুটি ইউটিউবই আমার শিক্ষাগুরু এই বিজনেসের ক্ষেত্রে। ওকে। কারণ আমি অতটা জানতাম না, আমার পড়াশোনা বিজনেস নিয়ে নয়। তো এইভাবেই চলে আসছে। ওকে। তুই বললি যে আহ, ডাক্তার হতে হতে না হয় বিজনেস, মানে এখন আমি বলতে পাইনি, এখন বলতে গেলে বিজনেস ম্যান হয়ে পাইনি। গেলি, হ্যাঁ, অ্যাজ business এখন man। বিজনেসম্যান আর কি। তো এনসিবিএনকেই কেন, মানে যেহেতু এখানে হতেই পারে যে বাবা ব্রডব্যান্ড, বাবা Cable কেবলের guy। ব্যবসা করতো, সেখান থেকে নেট যাওয়া। তো আশা করি সেই সময় তো অনেকগুলো ব্র্যান্ড দেখেছি, এনসিবিএনের বাইরে হয়তো অনেক কিছু ছিল। এনসিবিএন আমাদের নিজেদের ব্র্যান্ড। ও, হ্যাঁ, এনসিবিএন আমার নিজেদের ব্র্যান্ড। মানে এর কোনো এটা ফ্র্যাঞ্চাইজি নেই? কোনো ফ্র্যাঞ্চাইজি নেই, আমরাই অপারেট করি, এই মালিকানা সম্পূর্ণ আমাদের। তো তোর ইন্টারনেটটা কার কাছ থেকে কিনছিস? আচ্ছা, এইটা বলতে পারো। দেখো, আগে আমরা আইএসপি ছিলাম না, আমরা হ্যাঁ। রিসেন্ট আইএসপি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। তো ওকে। মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ারের মধ্যে আমরা আইএসপি হয়ে যাব। আর এনসিবিএন একটা নিজেদের ফার্ম, আমাদের ন্যাশনাল কেবল অ্যান্ড ব্রডব্যান্ড নেটওয়ার্ক, বাবার আগে ছিল ন্যাশনাল কেবল টিভি নেটওয়ার্ক। পরবর্তীকালে 2017 থেকে আমাদের ন্যাশনাল কেবল অ্যান্ড ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওকে। এস্টাবলিশ হয়। আর আমরা বিভিন্ন কোম্পানির সাথে অলরেডি টাই আপ করেছি, যেমন জিটিপিএল, উইশনেট, ওকে, মেঘবালা। মানে ওনাদের কাছ থেকে তোরা নিয়ে নিজেদের ব্র্যান্ড নামে বিক্রি করছিস, হ্যাঁ, ওরাও বলতে হ্যাঁ, গেলে তাই, তাই একদম তো? একদম একদম। একজন মানুষ হুম। যখন একটা উচ্চ জায়গায় পৌঁছায়, বা হয়তো তুই পৌঁছেছিস বা পৌঁছানোর পদক্ষেপে আছিস, বা প্রসেসার যে কোনো একটা বিষয়, অনেক চড়াই উতরে হয়। তোর জীবনেও অনেক চড়াই উতরে এসছে, গেছে, ফেস করেছিস। এই মানে চড়াই উতরাইগুলো কি করে ম্যানেজ করেছিস? দেখুন, সবার জীবনেই একটা না একটা ইন্সপিরেশন থাকে, কেউ না কেউ সাপোর্ট করে। আমার ক্ষেত্রে আমার বাবা সবচেয়ে বড়, কি বলবো, হয় না, আমরা হয়তো বাবার সামনে বলতে পারি না, কিন্তু থাকে প্রত্যেক ছেলে কাছে, তার ফার্স্ট হিরো বাবাই থাকে, একদম। বাবাকে দেখেই শেখা। একদম তো চাই বা না চাই আমরা কোনো না কোনোভাবে বাবার সাথেই রিলেটেড। ঠিক। তো এটা বলে বোঝানো যায় না এই অনুভূতিটা, যে আমি কিভাবে করছি, এই চড়াই উতরাই কীভাবে ম্যানেজ করি। আমার বাবা আমাকে সব প্রত্যেক মুহূর্তেই আমাকে হেল্প করে গেছে। আর সবচেয়ে জিনিস হলো, আমার খুব একটা খুব বাজে গুণ আছে, আমি কোনো একটা ভুল যদি একবার করি, আমি নেক্সট টাইম আর সেই ভুলটা করবো না। বাহ, এটা ভালো গুণ। আমি একবার একটা ভুল করলাম, নেক্সট টাইম আমি ভুল করবো না। আর ওখান আমি থেকে শিক্ষা নিচ্ছি। কোনোদিনও ওই জিনিসটা ভুলবো না যে আমার সাথে এটা ঘটেছে বা এটা আমি ভুল করেছিলাম। হ্যাঁ, এবং 4 বছর 5 বছর যখন পেরিয়ে যায় না, তখন আমরা ভাবি যে সেই দিন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল বলে আজকে আমি এখানে। ঠিক। Easily। যদি আমি সেদিন হয়তো মেডিকেল পেয়ে যেতাম, ঠিক আছে, হয়তো আমি আমি আবাব অ্যাবাব অ্যাভারেজ একটা স্টুডেন্ট ছিলাম, আমি কোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না। তো আমি যদি সেদিন ডাক্তার হতে পারতাম, হয়তো কোনো একটা ছোট মেডিকেল কলেজ থেকে পাস আউট করতাম, হয়তো এমবিবিএস অবধি, হয়তো এমএসও, আমি এমএস বা এমডিতে আমি কোয়ালিফাই করতাম না, আহ, মোটামুটি জীবন কাটিয়ে দিতে পারতাম, কেটে যেত। কিন্তু জীবনটাকে জীবনের মতো বাঁচা বা বড় করা, এবং তো আজকে বাই গড গ্রেস আমি ছোট হলেও
একটা অফিস চালায়, যেখানে 20 জন 25 জন স্টাফ সেখান থেকে কাজ করে খেতে পাচ্ছে বলুন, সবাই খেতে পারবে আজকের ডেটে, সেসব কিছু না, মানে তাদের সংসার চলছে, কোনোভাবে তারা একটা ভালো জায়গায় ভালো লাইফস্টাইল লিড করতে পারছে, মোটামুটি চলার মতো জায়গায় নিয়ে আসতে পারছে। এটা ভগবান আমাকে দিয়েছে বলে আমি পেয়েছি, আমি একদম কিছুই করিনি, সবই তার ইচ্ছা। একদম। আর উম, চড়াই উতরাই জীবনের একটা পার্ট। আজকে আপে আছি, কিছুদিন পর থাকবো না, ঠিক আছে, তারপরে হয়তো আরো উঁচুতে যেতে পারবো। এবার আজকে মনে হয় মানে প্রত্যেকটা জিনিসই প্রসপেক্টিভ। আজকে কিছু লোক দেখে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো আমি একটু করেছি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন আরো কিছু লোকের সাথে মিশি, আরো কিছু জানি, তখন মনে হয় যে আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি, এখনো অনেক কিছু করা বাকি আছে, অনেকটা যাওয়া বাকি আছে। ঠিক। ঠিক আছে, তো আমি এই জীবনটাকে এইভাবেই দেখি যে ইটস এ প্রসেস, অনগোয়িং প্রসেস। আমি যেখানে শেষ করব সেখান থেকে আবার কেউ শুরু করবে। 2016 থেকে প্রথম মাসে 30টা কানেকশন থেকে এই মুহূর্তে অ্যাপ্রক্স 2000-এর মতো কানেকশন, আমি যদি খুব ভুল না বলে থাকি, বেশি হবে। 2700-2800। 27-28 বেশি, সরি, আমার কাছে রেজাল্টটা পরপর ছিল না। কাটোয়ার সাথে আরও আশেপাশে কিছু গ্রাম আছে, অবশ্যই তাদের নিয়ে পুরো 27, এবং ইন ফিউচার এটাকে হয়তো 5,000 10,000 পৌঁছানোর একটা টার্গেট তো অবশ্যই রয়েছে। এই মুহূর্তে ব্রডব্যান্ড বিজনেসটা যে পজিশনে আছে, এটা জাস্ট এখনো অবধি আমরা কাটোয়াতে, অ্যাকর্ডিং টু ইউ, কত মানুষের জনসংখ্যা হতে পারে অ্যাপ্রক্স? 2.5-3 লাখ। 2.5-3 লাখ। আমি হিসাবে সুবিধার জন্য 2 লাখ ধরলাম। মানে আমি প্রপার জানি না, বাট আমার আনুমানিক 2 লাখ idea। ধরলাম, হ্যাঁ। ঠিক আছে। 2 লাখ, একটা অ্যাভারেজ বাড়িতে 5 জন মেম্বার, মানে 40,000 ফ্যামিলি। হুম। 40,000 ফ্যামিলি, 40,000 ফ্যামিলির মধ্যে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোভাইডার। তাতে আমাদের 2700 কানেকশন, 40,000-এ 2700। গ্রামগঞ্জ নিলে এরিয়ার এই সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি, বাড়বে, অনেক আরো বেশি। বাড়বে। তো আজকের ডেটে ব্রডব্যান্ড বিজনেস একটা বুমিং ফেজে আসবে, এখনো অবধি আসেনি, জাস্ট স্টার্ট হচ্ছে। তো যখন পুরো গ্রামগঞ্জে ছড়াবে, এক্স্যাক্টলি, এখন শহরগুলোতে শুধু নিচ্ছে। গ্রাম নয়, শুধু শহরেও কিন্তু প্রত্যেকের বাড়ির সাথে না, নেই কানেক্টিভিটি নেই নেই। নেই নেই নেই। আজকে 4টে বাড়ির মধ্যে একটা বাড়িতে ব্রডব্যান্ডের কানেক্টিভিটি আছে। আচ্ছা, 4:1। 4:1। না, আমার মনে হয় সংখ্যাটা আরো বেশি, মানে না না, 5:6:1 হবে। 4:1, 4:1। তারও কম, তারও না, কম। সংখ্যা বেশি মানে আমি বলছি 6:1 হয়তো হবে, আমি সেটা বলছি, হ্যাঁ কম, হ্যাঁ আমি হ্যাঁ, কমের দিকেই অবশ্যই বলছি। 4:1 6:1 হয়তো নাও হতে নাও পারে, হতে পারে, 6:1 হবে। কিন্তু এটা আরো বাড়বে। শুধু অবশ্যই, যেভাবে কাটোয়া, কাটোয়া একটা একদম তৃতীয় থার্ড, হ্যাঁ, থার্ড টায়ারের হ্যাঁ। সিটি, সেখানে এখন 6:1 চলছে, 4:1 চলছে, সেটা আরো বাড়বে, এটা একসময় 1:1 আসবে। তো আমাদের চেষ্টা করতে হবে, যত কানেক্টিভিটি বাড়ছে আমাদের ক্যাপাসিটিও বাড়াতে হবে, আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। তো ইটস এই জাস্ট এ স্টার্ট, এবং তার মধ্যে আমরা যতটা এক্সপ্যান্ড করা যায় আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা ছোট ছোট কিছু কন্ট্রোল রুম করেছি। আমরা আহ, বল্লভপাড়া, দেবগ্রাম, নদিয়ার দিকটা মানে এক্সপ্যান্ড করেছি। গঙ্গার ওপারে, বল্লভপাড়ায় এই বল্লভপাড়া, গঙ্গার মাটিয়ারি। ওপারের ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করছিস? সেটা জন্য আমরা অন্য সার্ভিস প্রোভাইডারের উপর কিছু আচ্ছা কানেক্টিভিটির আচ্ছা, জন্য ডিপেন্ড করি, পার্টনারশিপ সেটা হয়ে, মানে কোলাবোরেশন করে করা। কোলাবোরেশন করে করা। তারপরে এদিকে আমরা আপ টু কাঁদরা কিন্নার হয়ে বোলপুর অব্দি এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, এদিকে সালার ভরতপুর এক্সপ্যান্ড করার এটা কি চেষ্টা, শুধু মানে সম্পূর্ণ অপটিক্যাল ফাইবার থেকে। অপটিক্যাল ফাইবার দিয়ে, তার মানে একটা হিউজ ইনভেস্টমেন্টের বিষয় থাকে। প্রচণ্ড, মানে গ্র্যাজুয়ালি ইনভেস্ট করেছি। ওকে। আমি 2016 থেকে আজ অবধি আমি বিজনেসে যা প্রফিট করেছি, প্রত্যেকটা পয়সা আমি আবার বিজনেসই লাগিয়েছি। এমন নয় যে আমি কোনো ইনভেস্টারের কাছে পয়সা নিয়েছি, বাহ। বা আমি তেমন, আমরা প্রত্যেক মাসে এক্সপেন্স বাদ দিয়ে যে পরিমাণ আমাদের প্রফিট হয়। হ্যাঁ সারপ্লাস অ্যামাউন্ট থাকে, সেটা আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করি। আমাদের এই ছোট শহর, টায়ার 3 মতো একটা শহর, বা টায়ার 4, বা টায়ার 3.5 সামথিং হ্যাঁ, যে টায়ার শহর, 3 বলতে গেলে। এখানে যে লোকাল ব্যবসাগুলো করে, সেখানে মার্কেটিংয়ের কতটা ভূমিকা? মানে তুই আজকে 30টা কানেকশন থেকে আজকে 2700 করেছিস, এক্সপেক্টেড হয়তো এই বছর শেষ হতে হতে 3,000-এ পৌঁছে যাবি। তো এখানে মার্কেটিংয়ের কোনো ভূমিকা আছে? মার্কেটিং, মার্কেটিং হচ্ছে খুব বড় একটা ওয়ার্ড আমার চোখে। মার্কেটিংয়ে এই মুহূর্তে আমরা যদি
যে কেউ একটা ছোট মানে আমার এই বিজনেস, এই এই ছোট প্রশ্নটা বিজনেস স্টার্ট না, করবে। আমি তোর কথা শোনা আগে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মফস্বলে অনেকে মার্কেটিংয়ের ধারণা নেই। সবাই জানে ব্যানার লাগাও, দুটো পোস্টার টানাও, মাইকিং করো, ব্যাস মার্কেটিং অল কমপ্লিট। বাট তুই যেভাবে গ্রোথ করছিস, যেভাবে এগোচ্ছিস, সেখানে তোর মার্কেটিং সার্কেলটা কীরকম ছিল? মার্কেটিং স্ট্র্যাটেজি, কারণ আমি যারা আমার সোশ্যাল মিডিয়া পেজটা হ্যান্ডেল করে বা যারা আমাদের কারা কারা বল বল। অবশ্যই তুমিই করো, টেকরি করছে আর খুব হ্যাঁ, ভালো করছে, তা দেখবে হয়তো যে 2017-তে আমার নিজের পেজটা খোলা। আমি হুম, বিশাল কিছু রিচ নেই ঠিক কথা, নিয়ে 2017 থেকে এখনো অবধি আমি যখন রিসোর্সেস আমার কাছে ছিল না, তখন থেকে আমি ডিজিটাল মার্কেটিংটাকে ইউজ করছি। কারণ আমি জানতাম আজ নয় কাল মানুষকে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে আসতে হবে, এর সঙ্গে জুড়তে হবে। আমরা এখন প্রত্যেকটা মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের দ্বারা পরিচালিত হচ্ছি। তুই ঠিক এটা আছে, আগে থেকেই নিজেকে হ্যাঁ আমি সেইভাবে তৈরি প্রিপেয়ার করছিস। ছিলাম এর জন্য। আমি এটা 2017-তে বুঝেছি। তুই কি মনে হয় যে টু বি অনেস্ট, হ্যাঁ, যেহেতু আমরা মানে মফস্বল একটা শহরে থাকি, এই ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে তোর ব্যবসা অনেক গ্রোথ হয়েছে? অবভিয়াসলি, মানে আমার এই প্রশ্ন অবভিয়াসলি, করার উদ্দেশ্য কারণ হচ্ছে আমাকে প্রত্যেক দিন আমরা এই মোবাইলটাতে, আমি কেউ দেখে কিনা জানি না, আমরা হয়তো মোবাইলটাতে যদি আমরা স্ক্রিন টাইম লক্ষ্য করি না, এবং অ্যাভারেজ 2 ঘন্টা, হুম, মানে আমি দু বেশি ঘন্টার মধ্যে, অনেক কম বললি, হ্যাঁ অনেক আমি কম বললি, অনেক কম বললাম, অনেক কম। অ্যাভারেজ 2 ঘন্টা। এবার এই 2 ঘন্টার মধ্যে যদি আমরা একটা কাস্টমারকে ওই 2 ঘন্টা টাইমিংয়ের মধ্যে যতবার হ্যামার করতে পারবো, যতবার তাকে দেখাতে পারবো যে আমার আমার প্রেজেন্স আছে, সে যখন যেদিন ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে সেদিন অন্য কোম্পানির পাশাপাশি মনে হবে হ্যাঁ এনসিবিএনটাও তো ট্রাই করা যেতে পারে। একদম। তো এইটাই, শুধু আমি এনসিবিএনের উদাহরণ দিলাম। না, আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে যারা মফস্বলে ব্যবসা করছে তাদের, বা নতুন যারা ব্যবসা নামছে, বা তোর হয়তো তুই বা তোদের মতো অনেক যারা ইয়াং বিজনেসম্যান, তাদের থেকে অনেকেরই মনে হয় যে ব্যবসা করি। আর এখন ফেসবুক ইনস্টাগ্রামের জগতে ব্যবসা খুব ইজি হয়ে গেছে বলতে গেলে। তো তারা হয়তো কেউ না কেউ দেখছে, ব্যবসা খুব ইজি নয়। না তাদের কাছে ভাবনাটা হুম হুম। যে ইজি হয়ে গেছে, নো ডাউটলি এর অনেক ধাপ আছে, যেটা তুই অতিক্রম করে এসেছিস, বা আমরা যারা করি সবাই পার্টগুলো অতিক্রম করে এসছে। তো সেই জায়গা দাঁড়িয়ে যারা দিয়েছে তাদের কাছে তোর কি মনে হয় মার্কেটিংটা কতটা ইম্পর্টেন্ট, এবং তারা কী ভেবে মার্কেটিংয়ের স্টেপ নেওয়া উচিত, তোর কি ওপিনিয়ন? ডিপেন্ড করে রিসোর্স কতটা আছে। আচ্ছা। আমাদের মতো কোম্পানিদের কাছে যেটুকু রিসোর্স থাকে সেটুকু দিয়ে আমরা যতটা পারি করি। যার কাছে যত বেশি রিসোর্সে তত বেশি বার্ন করে। তো খুব ছোট করে যদি শুরু করা যায়, ভাই নিজে একটা পেজ খুলে নাও, ঠিক আছে, পোস্ট করো, যেটা তোমার প্রোডাক্ট আছে দেখাও, আসবে। প্রথমে আগে তোমাকে সোশ্যাল মিডিয়াতে অবগত হতে হবে যে আমার কাস্টমার সোশ্যাল মিডিয়াতে আছে, প্রত্যেকটা কাস্টমার সোশ্যাল মিডিয়াতে আছে। সেটা তোমাকে ইনফ্লুয়েন্স করতে হবে, ইনফ্লুয়েন্সার দিয়ে হোক বা নিজে হোক, ইনফ্লুয়েন্স করতে হবে যাতে তোমার দিকে আসে। আজ শুধু তাই নয়, এমন নয় যে আমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই অ্যাভেলেবেল। আমি চেষ্টা করি যতটা মানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে যেন এনসিবিএন কিছু একটা দেখতে যতটা পায়, কাছে পৌঁছানো যায়, যতটা পৌঁছানো যায়, যেন মানুষের একবার মনে হয় যে ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় একবার এনসিবিএনকে যাওয়া উচিত। আচ্ছা, তবে আমরা একটা প্রসেস ফলো করি যে তুই ডিজিটাল মার্কেটিং করাচ্ছিস, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আছে। বাড়ির বাইরে বেরোলে তোর পোস্টার দেখতে পাচ্ছে, রাস্তাঘাটে বেরোলে তোর ব্যানার দেখতে পাচ্ছে, ইভেন ফেস্টিভ্যাল ওয়াইজ তোর ব্যানার, তোর অ্যাড দেখতে পাচ্ছে। তো একটা মানুষের একটা ইন্টারনেট বা ব্রডব্যান্ড নেওয়ার ইচ্ছে হয়েছে, তোকে ফোন করলো, দেন প্রসেস কি? আমাকে ফোন করলো, বা তোর টিম। এখন আমার আমাকে তো ফোন করলে আমি আমি অ্যাভেলেবেল থাকি সবসময়ই। হুম হুম। বিগত 10 বছর ধরে আমি খুব কম টাইমে আছে যখন ফোন সুইচ অফ হয়েছে, ওকে। ঠিক আছে, তো আমি অ্যাভেলেবেল থাকি। যদি ইনকেস আমাকে না পাই বা আমার টিমরাও তো সবসময় মার্কেটে ঘোরে, তাদেরকে বললো জাস্ট সিম্পল প্রসেস, আপনি কানেকশন নেবেন, ওকে, কখন আপনার টাইম হবে বলুন, সেই টাইমে আমার টিম পৌঁছে যাবে, অ্যাডজাস্ট করে নেয়। সে আধার কার্ড দিল, ভেরিফাই হলো, ক্যাব ফর্ম ফিল আপ হলো, আমরাই ফিল আপ করিয়ে দিই, মানে আমরা কেওয়াইসি। হেলথ কেওয়াইসি হলো, ক্যাব ফর্ম ফিল আপ হলো, আমাদের টিম নিয়ারেস্ট যে ফ্যাট বক্স আছে সেখান থেকে তার বাড়ি অবধি ড্রপ কেবল টেনে দেয়, রাউটার আমরা ইনস্টল করে দিই, এখন রাউটারের জন্য কোনো পয়সাও নিই না ইনফ্যাক্ট, ওকে। রাউটার আমরা ইনস্টল করে দিই। তো ওয়াইফাই এর নাম কি দেবে, তার নামে একটা আইপি জেনারেটর, নাম কি দেবে দিয়ে পাসওয়ার্ড দিয়ে তাকে ওয়াইফাই কানেকশন করে দিই। তারপর তার ওয়াইফাই রাউটার থেকে সে যদি বলে ল্যান দিয়ে তার টিভি, সিসিটিভি কানেক্ট করে দিই, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ও, এক্সট্রা বার্ডেন নেই। খরচা
খরচা। নতুন কানেকশনে খরচা কি আসে? নতুন কানেকশনের জন্য এখন শুধুমাত্র আমরা রিচার্জে পয়সা নিই। আমরা কানেকশনের জন্য তাকে কোনো কস্টিং বিয়ার করতে বলি না, ওকে। অনলি রিচার্জ। সাপোজ 472 এর প্ল্যান, তাকে 6 মান্থে সে রিনিউয়াল করে নিল, তাকে আমরা কানেক্টিভিটি দিয়ে দিলাম। আরও কমে আছে, যত কমে চাইবে তত কমে আছে, কোনো ইস্যু নেই। আসবে এনসিবিএনে যোগাযোগ করবে, আমরা যতটা সম্ভব কমে করে দেওয়ার চেষ্টা করি। আমরা কানেকশন নেওয়ার জন্য কোনো কস্টিং এখন আর নিই না। ওকে। প্ল্যান প্রত্যেক মাসে রিচার্জ করলো সেইটুকুই। আচ্ছা, মানুষ নেওয়ার আগে অ্যাটলিস্ট কী কী জিনিসগুলোকে মাথায় রাখা উচিত? পয়েন্ট তো কিছু থাকে যে, যেমন আমি বাড়িতে টিভি নিলাম, সবার আগে ভাবতে হয় যে আমার টিভিটা কোথায় লাগাবো, ইজ ইট? তো আমি একটা ইন্টারনেট নিতে গেলে আমাকে কয়েকটা জিনিস নিশ্চয়ই মেজার রাখতে হয়, সেগুলো কী কী? প্রথম কথা হলো আমাদের চেষ্টা করতে হয় যে মোটামুটি এখন তো ডুয়েল ব্যান্ড রাউটার, যেখানে আমি সবচেয়ে বেশি ইউজ করছি সেখানে 5G কানেক্টিভিটি লাগবে। ওকে। ঠিক আছে, এবং সেটা থাকলো, এবং চেষ্টা করতে হবে বাড়ির মাঝামাঝি করে রাউটারটা বসানো, কারণ রাউটার 360 ডিগ্রিতে নিজের ফ্রিকোয়েন্সিটাকে স্প্রেড করবে। চেষ্টা করতে হবে কাঁচ এবং মোটা দেওয়াল থেকে রাউটারটাকে দূরে রাখা। কাঁচ সবচেয়ে বড় ব্যারিয়ার, কারণ কাঁচের ভিতর দিয়ে ওয়েব পাস করে না। ঠিক আছে, এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি বলবো টিইসি বলে একটা সার্টিফিকেশন হয়, টিইসি। এটা টেলিকম অথরিটি ট্রাই থেকে করায় সম্ভবত আমার, হ্যাঁ টেলিকম অথরিটি থেকে টিইসি সার্টিফিকেশন হয়। আমরা যে কটা ডিভাইস ইউজ করছি ওয়াইফাই রিলেটেড, ওয়াইফাই রাউটার হতে পারে, মোডেম হতে পারে, ঠিক আছে, এক্সটেন্ডার হতে পারে, তো বা যে ব্যাক এন্ডে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি যেমন ওয়েলটি বা এই সব জিনিসগুলো দেখে নিতে হবে কাস্টমারের ক্ষেত্রে সেই প্রোডাক্টটা টিইসি সার্টিফাইড কিনা। ওকে। এইটা কারণ টিইসি একটা গভর্নমেন্টের সংস্থা, আমাদের যেটা ভেরিফাই করে দিচ্ছে যে না এর রেডিয়েশনটা সেফ। ওকে। এর প্রত্যেকটা প্রোডাক্টই তো থেকে কিছু না কিছু রেডিয়েশন, এটা তোমার কাছে সেফ। তো টিইসি সার্টিফাইড কিনা দেখে নেওয়া উচিত। সে যে কোনো প্রোভাইডার হতে পারে। ওকে। ঠিক আছে, সে যে রাউটারটা দিচ্ছে দেখি না, আমরা টিইসি সার্টিফাইড প্রোডাক্ট ছাড়া ইউজ করি না, কারণ তার কাস্টমারের সেফটিটা একটা খুব মেজর ফ্যাক্টর। আমি হয়তো 500 টাকা লাভের এদিক ওদিক দেখলাম যে একটা প্রোডাক্ট আমার 500 টাকা কম পড়ছে, টিইসি সার্টিফাইড আমি প্রোডাক্টটা ইউজ করি না, কারণ আমি চাই না যে এটা লং টার্মের জন্য কোনো কারোর জন্য ক্ষতি করুক। ঠিক আছে, গুড থিং। হ্যাঁ, নেট নিলাম, দীর্ঘদিন কাটলো, ছোট ছোট ইস্যু থাকে, যেমন ওয়াইফাই মাঝে মাঝে প্রবলেম হয়, সেই সময় কি করণীয়? ও তো আমি তো আগেই বললাম যে আমাদের উচিত ওই প্রত্যেক 24 ঘন্টা 12 ঘন্টা অন্তর একবার রিস্টার্ট করা, 5 মিনিট বন্ধ রাখলাম আর চালু করে দিলাম, এটা উচিত। এতে কি ডিভাইসটার লংজিভিটি বাড়ে, আপনার স্পিডটাও প্রপার আসবে। ঠিক আছে, এটা একটা জিনিস। আচ্ছা, আমাদের ল্যান্ড কেবল যেটা থাকে না, তার যে মাথাগুলো হয় ওগুলো রাস্ট পড়ে, ওগুলোকে মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে রাস্টগুলো একবার পরিষ্কার করে মানে কেটে আরেকবার নতুন করে বানানো উচিত। সেটা আমরা সার্ভিস প্রোভাইডারকে বললে কোনো, আমরা যেমন আমাদেরকে বললে আমরা গিয়ে করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা কাস্টমাররা আর কি দীর্ঘদিন ধরে ফেস করছে, সেটা হলো যাদের পুরনো রাউটার ছিল 4G কানেক্টিভিটি 2.4 গিগাহার্টসে চলছে, যেগুলো আস্তে আস্তে ডুয়েল ব্যান্ড রাউটারে শিফট হচ্ছে, তো সেক্ষেত্রে স্পিডটা আরও বেটার আসছে, ল্যাটেন্সি আরও কম আসছে। ঠিক আছে, চেষ্টা করতে হবে, আমরা তো মোটামুটি চেষ্টা করি যে 5G কানেক্টিভিটিতে নিয়ে আসা, মানে 5 গিগাহার্টস রাউটার ইউজ করার জন্য। ওকে। মার্কেটে এই মুহূর্তে জায়েন্টরা বসে আছে এক মানে নাম বলার দরকার নেই, আমার সঙ্গে যারা দেখছে বা তুই বুঝতে পারছিস, তাদের সাথে একটা লোকাল ব্যবসা নিজের ব্র্যান্ডকে কিভাবে টিকিয়ে রাখছিস, মানে কি মানে ইউএসপি কি? দেখো, প্রথমে তো আমি আগেই বললাম সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমার প্রোডাক্ট আমার সার্ভিস বেস্ট, তারপর সেই প্রসেসের উপর বিশ্বাস রাখতে হবে যে কিভাবে প্রত্যেক মুহূর্তে আমি নিজের টাইম, নিজের পয়সা, নিজের খাটনি এটার মধ্যে ইনভেস্ট করে এটাকে আমি বেস্টের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের ইউএসপি হলো সার্ভিস। ঠিক আছে, এখনও কাস্টমার ফোন করলে আমাকে পাবে, আমাকে না পেলে আমার টিম মেম্বারকে পাবে, মোস্ট অফ দ্য টাইম আমাকেই পাবে, যদি আমাকে বাই চান্স না পায় আমার টিম মেম্বারদের পাবে। বাই গড গ্রেস আমার টিম এত এফিশিয়েন্ট, এবং আমরা শুধু কাজটাকে কাজ মনে করে করি না, আমরা প্রত্যেকে এনসিবিএনকে ভালোবেসে কাজ করি। তো যেদিন আমি বিজনেস স্টার্ট করেছিলাম, তারপর প্রথম যাকে জয়েন করেছি বিশ্বজিৎ, সে আজকে 9 বছর ধরে আমার সাথেই আছে, এবং আমি যতটা ভালোবাসি এনসিবিএনকে সেও ভালোবাসে। তারপর প্রান্তিক,
জয়, কার নাম বাদ দেবো? প্রত্যেকেই, মানে প্রত্যেকেই আমরা টিমটাকে ভালোবেসে বিল্ড করেছি। আহ, এক্ষেত্রে বলা উচিত যে আমাকে আমার বাবা বিজনেসের বিষয়ে যত না শিখিয়েছে, আমার এক কাকা আছে আমার বাবার সহকর্মী, গোপাল কাকা, উনি শিখিয়েছেন। তারপরে বাবুদা, সুমন্তদা, আরও প্রত্যেকেই আমরা এখন অ্যাজ এ ফ্যামিলি কাজ করি। আমরা প্রত্যেকে সুখ দুঃখ জানি, হ্যাঁ কীভাবে চলছে জানি। অর্পণ আছে, প্রত্যেকেই ইটস এ গুড টিম। না, আমি কাজ করতে গিয়ে একবারও ফিল করি না, আমি কেউ ফিল বলেও না আমি বস আর তারা আমার কর্মচারী, এরকম মনে হয় না। এখানে আমরা সব সহকর্মী, আমি নিজেকেও সহকর্মী বলি। তো গুড। এটা এটা সবচেয়ে ভালো জিনিস। এবং এই জিনিসটা, এই অ্যাটমসফিয়ারটা তৈরি হওয়ার জন্য আমাদের কাস্টমার রিচ করতে সুবিধা হয়। একদমই তাই। কাস্টমার রিচ করতে সুবিধা হয়, বলে না, অ্যাজ আ টিম ইজ, আ লিডার ইজ অ্যাজ গুড অ্যাজ দিস টিম। ইয়েস। ঠিক আছে, মানে টিম যত বেটার হবে, লিডার তত ভালো হবে, একদম। বিজনেস তত বেটার হবে। তো আমার দায়িত্বটা শুধুমাত্র ঠিক জায়গায় ঠিক লোককে প্লেস করা এই মুহূর্তে। একদম। আগে অনেক কিছু দায়িত্ব ছিল, এই মুহূর্তে এটা আমার দায়িত্ব। এতে কি হচ্ছে যে আমরা 4 ঘন্টার মধ্যে সার্ভিসটা প্রোভাইড করতে পারছি। এটা বড় জিনিস, 4 ঘন্টার মধ্যে। এবং আদার সার্ভিস প্রোভাইডারে কি আপনাকে জায়েন্ট, সোকল জায়েন্ট যাদের বলছি আমরা, তাদেরকে ফার্স্টে আপনাকে ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে তাকে ডকেট করতে হবে। সেই ডকেটটা একজনকে ফরওয়ার্ড করবে, সে তার টাইম অনুযায়ী আসবে। এই যে পুরো প্রসেসটা, এটা আমরা কেটে দিচ্ছি। এই পুরো প্রসেসটা আমরা কেটে মানে দিচ্ছি। 4 ঘন্টার সার্ভিসটা একটা বিশাল বড় ব্যাপার, নো ডাউটলি তাই। প্রসেসটা কেটে দিচ্ছি। আমরা বলছি যে আপনার প্রবলেম হয়েছে, হ্যাঁ আমাদের প্রবলেম অনেক কমই হয়। আপনার প্রবলেম হয়েছে, আপনি ফোন করলেন আমাকে, নিয়ারেস্ট যে ছেলেটি আছে আপনাকে পৌঁছাবে। এর জন্য আমরা ছোটো ছোটো পকেট বানাচ্ছি, যেখানে আমার টিম আমি বসাতে পারবো। ঠিক আছে, যেমন কেতুগ্রাম, কাঁতরা, পঞ্চাননতলা, কৈশোর, যাতে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। দু একজন সবসময় বসেই থাকছে। গুড। তো আমরা যেতে পারছি, এই জন্য আমাদের সুবিধা। হ্যাঁ, এবার আপনি আমাকে রাত্রে 10টার সময় টকেট দিলেন, সেটা আমার ওয়ার্কিং আওয়ারের মধ্যে working অবশ্যই। hour, আমার কারণ যে গ্রামের রাস্তার মধ্যে রাতের অন্ধকারে রাস্তায় পোলে কাজ করাটা সম্ভব না। সম্ভব না কোনোভাবে, ঠিক ঝড় তাই। বৃষ্টির মধ্যে পোলে তার নামিয়ে কাজ করাটা সম্ভব নয়। যাওয়াও যায় না লোকের বাড়িতে, কিন্তু আমরা যদি সকাল মোটামুটি 9টা থেকে রাত্রে 9টার মধ্যে যে কটা প্রবলেম আসছে আমরা রিসলভ করেই তারপর বাড়ি যাই। এমনও দিন গেছে আমরা রাত 12টা 1টায় বাড়ি গেছি, 3টেই বাড়ি গেছি, কারণ ইন্টারনেট নিয়ে কোনো ইস্যু হয়েছিল, আমরা সলভ করেছি। আর এই জিনিস গোটাটা মানে হয় না, কোনো একটা একটা অন্টারপ্রেনিউর এবং একটা সেট বিজনেসম্যানের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডেফিনেটলি। সেট বিজনেসম্যানের কাছে একটা ওয়ে থাকে, বা একটা সেট করা পাথ থাকে, একটা ম্যানুয়াল থাকে, যে তার কাছে আসা প্রবলেমগুলো এইভাবে সলভ করতে পারে। তুমিও অ্যাজ এ অন্টারপ্রেনিউর ভেবে দেখো, তোমার কাছে লাইফে এখনো অবধি যে প্রবলেমগুলো এসছে, সেগুলো কীভাবে সলভ করতে হবে তুমি জানতেই না। আমিও তাই, আমি জানতামই না কীভাবে সলভ করতে হবে। আমি এই প্রসেসের মধ্যে দিয়ে শিখেছি। এটি সব থেকে বড় লার্নিং, সব থেকে হ্যাঁ বড় হ্যাঁ, লার্নিং, মানে বিষয়। প্রত্যেক মুহূর্তে আমাকে কিছু না কিছু শিখতে হচ্ছে। একদম। এবার আমি আজকেও আসার সময় কিছু না কিছু শিখে এসেছি, আমাদের প্রতিনিয়ত প্রত্যেক কিছু শিখছি কিছু না কিছু শিখছি। শিখছি একদম। আচ্ছা, এখানে একটা বড় কমন জিনিস শুনি যে যেহেতু আমরা ইন্টারনেট কন্টিনিউ ইউজ করছি, বা আমার পুরোনো অভিজ্ঞতা থেকে বলছি, যে এলাকা ভিত্তিক নাকি স্পিড ডিফল করতে পারে, বাড়তে পারে, কমতে পারে, ইকুয়াল হতে পারে। এইটা কেন? মানে ব্রডব্যান্ড কি এরকম কোনো এটা তো সত্যি কোনো হওয়া সমস্যা? উচিত নয়। মানে এরকম কোনো সমস্যা আছে? নাম করবো না, কিছু কিছু প্রোভাইডারের ক্ষেত্রে এই সমস্যাটা আছে, তারা বাইন্ড করে দেয়, তারা ব্যান্ডউইথটাকে চোক করে দেয়। এক জায়গায় একটা হুম ইয়ে থেকে হুম হুম এই এটা হুম। করে দেয়। ওকে। কিছু জায়গাতে হয়তো বেশি ব্যান্ডউইথের প্রয়োজন, তাকে প্রপার সাপ্লাই করতে গিয়ে কিছু জায়গা থেকে কেটে দিয়ে দিল। এটা তো হওয়া উচিত না। মানে তাদের গঠনমূলকটা ঠিক নেই বলতে গেলে। গঠনের থেকে বড় কথা তাদের উইলটা ঠিক নেই। ওকে। কারণ যতটা পর্যাপ্ত তার থেকে বেশি। কম রাখলে তো আমার প্রফিট হতে পারে, কিন্তু সেটা হওয়া উচিত নয়। একদমই তাই, ঠিক তাই। যে আমি একটা প্রাইস নেবো, সেম প্রাইসে তোমার এবং আরেকটি লোকের মধ্যে সার্ভিসে কোনো ডিফারেন্সিয়েশন থাকা থাকলে উচিত হবে। নয়। একটা প্রাইস, একটা একরকম সার্ভিস, একদম। এটা এথিক্যালিও উচিত নয়। তো এর জন্য আপনাকে ব্যাকআপ করতে হবে আরও বেটার। আর আপনার সার্ভিস প্রোভাইডারকে ওয়াইজলি চুজ করুন। বড় সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে একটা গেল, আবার কি হয় ছোট ছোট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকে না, তারা চাইলেও
মানুষ তো সার্ভিসটা দিতে দিতে পারে না। পারে না। কেন পারে না? কারণ তার কাছে সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা লং টার্মের জন্য এই মার্কেটেও নেই, হয়তো শর্ট টার্মের জন্য কিছু কিছু এ, হয়তো সম্পর্কে খাতিরে হতে পারে, কিছু কিছু ভুয়ো ভাওতাবাজি করে হয়তো কিছুদিন টিকে যাবে, কিন্তু লং টার্মের জন্য না। লং টার্মে আপনাকে তো অবশ্যই আলটিমেটলি নিজের ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করতে হবে। সার্ভিস প্রোভাইডার হতে গেলে সার্ভিসের উপর ধ্যান না দিলে লং টার্মে মানে তাকে সার্ভাইভ করা আপনাকে খুব চাপ। প্রতিনিয়ত নিজের ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করতে হবে, একদম তবে কি আপনি একটা লং টার্মে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। একদমই না তাই। হলে আপনি আজকে আছেন 2 বছর 3 বছর যে কোনো বিজনেসে, শুধু সার্ভিস সেক্টরের জন্য নয়, যে কোনো যে কোনো জায়গাতে জিনিস আপনাকে তাই। ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করতে হবে। একদম খুব ভালো কথা বললি যে ঠিকঠাক যদি কাজ না করা যায় ওভারঅল বিষয়টা, তবে লং টার্ম সার্ভাইভ করা যাবে না। তো তুই অলরেডি 9 বছর মানে ক্রস খুব করে ভালোভাবে ক্রস করেছিস। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান, আমি এনসিবিএন না, আমি আমার বিজনেস প্রোফাইলটাকে একটু ডাইভার্সিফাই করতে চাইছি। আমি আরও বেশ কিছু সেক্টর আছে যেখানে আমি একটু দেখতে চাইছি যে আমি কতটা এগোতে পারি। আর এটাকে প্যান ওয়েস্ট বেঙ্গল একটা এনসিবিএনকে আমি প্যান ওয়েস্ট বেঙ্গল একটা কোম্পানি হিসাবে, যে বাহ আইএসপি লাইসেন্স হওয়ার পরই আমরা প্যান ওয়েস্ট বেঙ্গলের জন্য ছাপাবো। বাহ সে সব জায়গাতে এনসিবিএনের কানেক্টিভিটি যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব। এবং এনসিবিএন পৌঁছানো মানে কি, আমাদের যে ভিশনটা, যে আমরা সার্ভিসটাকে 4 ঘন্টার মধ্যে পৌঁছাবো, কাস্টমারকে ফোন করে কোনো ইস্যু হবে না, ঠিক আছে, মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, যে আজকে আমার এক একটা কানেকশন 7 বছর 8 বছর ধরে চলে, পারিবারিক সম্পর্ক হয়ে আছে, এরকম ব্যাপার চলে এসছে। তো এই এই জিনিসটাকে, এই এথিক্স, এই ভিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই প্ল্যান। সার্ভিস তো অনেকেই প্রোভাইড করে, হ্যাঁ, আমি তো দেখছিও, বাইরেও দেখছি। তো আমার, আর কিভাবে জায়ান্ট কিলার হতে হয়, মানে আমি কিভাবে এ- বড় কোম্পানি যাদের এত ইনফ্রাস্ট্রাকচার আছে, এত ম্যান পাওয়ার আছে, এত উম, কি বলবো, এত ফান্ডিং আছে, তা সত্ত্বেও কীভাবে টিকে থাকা যায়। ঠিক আছে, আজকে অপারেটরদের অবস্থা খুব খারাপ। আজকে কেবল অপারেটররা প্রায় ঢুকছে একদম। ঢুকছে এবং শেষের দিকে। তো সেখানে আমার মনে হয় যে ব্রডব্যান্ডটাকে অ্যাড করে, নতুন জেনারেশন এসে ব্রডব্যান্ডটাকে অ্যাড করে সার্ভিসটাকে বেটার করে আমরা আরো জায়েন্টের সামনে, হ্যাঁ, সাপ্লাই চেনটাকে কিভাবে স্ট্রং করা সাপ্লাই যায়, চেনটাকে স্ট্রং করে কাস্টমারের কাছে পৌঁছে একটু ভালো ব্যবহার করে সম্ভব। মানে ওভারঅল ভালো এখনো সার্ভিস দিয়ে। একদম, মানুষ আজকের ডেটে মানে যেখানে যেখানে পসিবল, সেখানে পসিবল নয়, সেখানে হয়তো এমএনসিতে যাচ্ছে, ঠিক কথা, কিন্তু যদি একটা লোকাল প্রোভাইডার থাকে এবং সে যদি কেপেবল হয়, আমার মনে হয় ডেফিনেটলি একদমই তাই। মানে আমার বাড়ির পাশের যদি কেউ ভালো সার্ভিসম্যান থাকে আমি কেন দূরে যাব, এটা তো সবই হ্যাঁ, জিনিস। একদম। আর তাছাড়াও আমাদের এত বড় একটা দুর্যোগ গেল সবার জীবনে, হুম কোভিডটা। হুম। কোভিডের সময় আমিও দেখেছি যে আমাদের কেবল অপারেটর বন্ধু হয়তো কেউ করোনা ভ্যাকসিনটা যাতে কেউ তাড়াতাড়ি পায়, হয়তো বাড়িতে বয়স্ক লোক আছে, তাকে হয়তো বাজারটা এনে দিল। এই এই যে সম্পর্কটা দীর্ঘদিন ধরে এসছে, এটাকে আমরা অকারণে নষ্ট করে দিয়েছি। এটা খুব সত্যি কথা। আমরা ওই 2 পয়সা লাভের জন্য শুরুতে হয়তো কি করে, উম, জানেন, জানো দাদা, প্রথমে একটা এন্ট্রি ব্যারিয়ার ক্রিয়েট করে, যে এই বিজনেসে ঢোকার জন্য তোমাকে মানে এত কম দেয় যে কম্পিটিটরকে শেষ করে দেয়। এবং নতুন কম্পিটিটর আসার জন্য এমন একটা এন্ট্রি ব্যারিয়ার ক্রিয়েট করে যে ওটা ঢুকতে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক আছে, রেড ওশন ব্লু ওশনের কথা জানো কিনা জানি না, এরকম অনেক থিওরি আছে, বিজনেস ক্লাসগুলোতে পড়ানো হয়, আমি তো অতটা জানি না। তাও এই যে জায়েন্টরা আছে, তারা প্রথমে কি হয়, অনেক সস্তা সস্তা সস্তা, সব ফ্রি সব ফ্রি সব সস্তা বললো, দিয়ে কী হবে, বাকি কম্পিটিশন মরে গেল। যেই বাকি কম্পিটিশন মরে গেল, মনোপলি শুরু করলো। মনোপলি। 707 টাকা রিচার্জ করতে হবে পোস্ট পেডে। আমার নেই, আমি এ মাসে আমি ইউজ করতে চাই না। না দাদা, আপনার তো বিল এসছে, আপনাকে 707 টাকা পেমেন্ট করতে হবে। বিলে কোনো মা বাবা নেই, আপনি কাউকে কোশ্চেন করতে পারবেন না, ডিসকাউন্টে কোনো গল্প একদমই নেই। তাই, ঠিক। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা, আমি এখনো অবধি আমি কোনো দিনের জন্য কাউকে বলি না পোস্টপেড ইউজ করো, প্রিপেড করো, যে মাসে তোমার লাগবে সে মাসে রিচার্জ করো। ঠিক আছে, তোমার যে মাসে লাগবে না রিচার্জ করো না, লং টার্মে রিচার্জ করো, আমি তোমাকে বেনিফিট দিচ্ছি। 1 বছর 3 মাসে রিচার্জ করো, 1 মাস ফ্রি দেবো, 5 মাসে রিচার্জ করো, 2 মাস ফ্রি দেবো, 9 মাসে রিচার্জ করো, 3 মাস 4 মাস ফ্রি দেবো। বাহ। যে তুমি লং টার্মে করো, তোমাকে বেনিফিট দেবো। আর তোমাকে পোস্টপেড মানে তুমি ইউজ করছো না, অথচ তোমাকে পয়সা দিতে হবে মাসের শেষে, তাও না,
এইটা এই ধরনের জিনিসগুলো আমি চাই না। আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি আমার কাছে পয়সা দেবে, সার্ভিস নেবে, সার্ভিসে কোনো ত্রুটি হবে না। আমি পার্সোনালি চেষ্টা করব যদি সার্ভিসের ত্রুটি হয় সেটাকে মেকআপ দেওয়া যায়, ঠিক আছে? এটাই হওয়া উচিত আই থিঙ্ক গুড। প্রত্যেক বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে এই ভিশনটা না থাকলে নেক্সট প্ল্যান করা খুব হ্যাঁ, চাপ নেক্সট প্ল্যানটা থেকে বর্ণ করলাম। কর। আহ, ইচ্ছা আছে একটু রিয়েল এস্টেটে যাব, এবং আমার পুরনো মানে আমার দাদুর একটা খুব ইচ্ছা ছিল যে সোনার উপর দোকান বড় করে শোরুম করে। আমাদের সোনার উপর বিজনেস চলে এবং আমরা সেটাতে ফোকাস করছি। এরপরে নেক্সট স্টেপ সোনার উপর, তারপর রিয়েল এস্টেট চলছে, দেখা যাক স্যার আমাদের কতটা। দেখবেন আপনি। দাদা আপনার সামনে আমি কিছুই না দাদা। ওরকম বলতে নেই স্যার, বলছি কাটোয়াতে তোকে ইয়াং জেনারেশনের মধ্যে তোকে চেনে না খুব কম মানুষ আছে বলতে গেলে, ফেমাস মানুষ তো যদি না না না, একদমই নয়। আমি তো তোর একটা বড় কর্মকাণ্ড আছে তোর, না তোদের টিমের ওভারঅল সবাই মিলে, তুই আছিস, ইন্দ্র আছে, নীল আছে, অনেকে আছে, আরও অনেকে আছে যাদের সবাইকে আমি হয়তো মুখ চিনি, নাম আমি সেইভাবে আমার কাছে খেয়াল নেই। একটা বড় অনুষ্ঠান করি, সেটা হচ্ছে রানিমা। রানিমা, রানিমা রানিমা সরস্বতী পুজো। সরস্বতী পুজো, মানে এই ভাবনাগুলো তোদের মধ্যে, যেহেতু তোকে কাছে পেয়েছি তোকে জিজ্ঞাসা করছি, বাকির সাথে আমার সেভাবে কথা হয় না। রানিমার ভাবনা কোথা দিয়ে এলো? মানে এত বড় বড় সরস্বতী পুজো করবো। রানিমাটা সত্যি কথা বলতে প্রত্যেক মানুষের একটা সোশ্যাল প্রেজেন্স থাকা উচিত। যে একদম একদম সোশ্যাল বিজনেস থাকা উচিতই, তোর মতো মানুষ, আমাদের ইন্দ্রনীলের মতো মানুষ, রনক বা বাকি যারা আছে তোদের সবারই কি একটা সোশ্যাল প্রেজেন্স না না থাকলে না, ঠিক। ব্যাপারটা এরকমও নয়। মানে আলটিমেটলি তো আমরা মানুষ, কোথাও না কোথাও তো ইচ্ছা করে যে এটা করি, এটা নতুন কিছু স্টার্ট করি। তো কি হয়, কাটোয়ার ট্র্যাডিশন হচ্ছে কার্তিক পুজো, একদম ঠিক আছে? তো কার্তিক পুজোতে আমাদের সিনিয়ররা এতভাবে ইনভলভ, আমরা সেভাবে ইনভলভ হতে পারি না, ঠিক আছে? পরের জেনারেশনে আমরা পারিনি, ইনভলভ হতে পারিনি। তো আমার ওরা হঠাৎ করে একদিন এলো, এসে বলল, দাদা, দাদা বলে না, ইন্দ্র, একটা সরস্বতী পুজো করবো। সরস্বতী পুজো হঠাৎ, হ্যাঁ করবো। তারপরে আমরা ভাবলাম যে রানীমা, রানীমাটা বুড়িমা থেকে এসছে, চন্দননগরের বুড়িমা, কৃষ্ণনগরের বুড়িমা থেকে এসছে। তো আমরা ওই ট্র্যাডিশনাল একটা মূর্তি থেকে, মূর্তিটা ট্র্যাডিশনালি ওরকমই থেকে যাবে। আমরা বিভিন্ন থিমে, আবার শুধু থিম নয়, মানে শুধু প্যান্ডেল নয়, মানে বিভিন্ন অনুষ্ঠান কিভাবে আমরা আরও বেশি কানেক্ট করতে পারি মানুষের কাছে, মানুষের কাছে পৌঁছাতে পারি। এর জন্য আমাদের ফুল টিম, আমি হয়তো সেক্রেটারি হতে পারি, বাট আমার ফুল টিম সব সময় পরিশ্রম করে। রৌনক, নীল, ইন্দ্রনীল, ছোট রৌনক, ধ্রুব, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তোরা এখন 50-এর উপর আমরা তোদের লোক আছি। টিমের প্রত্যেকটা ছেলে জুয়েল ছেলে, আমি টুবি, মানে একদম। আমি সব কটাকে তো ওইগুলো খুব কাছ থেকে আমার সাথে কথা নেই, কয়েকটা ছাড়া, রনক, ইন্দ্রনীল, নীল, প্রীতম, এই হনুমান কটা ছাড়া বাকি সবার সাথে আমার সেইভাবে একটা খুব একটা কথা হয় না, বাট খুব ভালো কাজ করছিস অ্যাটলিস্ট। আমরা টিম হিসেবে, আমি আমি তো সিরিয়াসলি আমি ভেরি ফর্চুনেট। আমি এনসিপিওনে আমার একটা টিম পেয়েছি যেটা খুব জুয়েল ছেলে দিয়ে তৈরি, এবং আমি রানিমা রানিমা তো এমন একজন টিম, না, খুব ভালো প্রত্যেকেই তোদের কাজ। কেপেবল, এবং প্রত্যেকেই আমাদের ফোকাসটা, আমাদের কাজ, মোস্ট অফ দ্য কাজ, রানিমা খেলাধুলা এসবই, মানে খুব ভালো হ্যাঁ একদম অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে আছে। এবং শুধু তাই না, আমরা চেষ্টাও করি, যেমন কিছু কিছু জিনিস খারাপ লাগলে আমরা সরাসরি বলি যে এটা খারাপ হচ্ছে, বা ভালো কিছু চেষ্টা করি যতটা আমাদের পক্ষে সম্ভব। এই সোশ্যাল প্রেজেন্সটা প্রত্যেক মানুষেরই ইম্পর্টেন্ট, কাজের বাইরেও। যে তোমার তুমি দিন একটা সময় গিয়ে যখন বয়সটা 50, 55, 60 হবে, তখন কি প্রত্যেক মানুষকেই ভাবতে হবে যে আমি তো নিয়েই গেলাম, কি দিলাম। ঠিক তাই, আর এটা ভাবা উচিত। ভাবা উচিত যে আমি কি দিলাম, আমি পরে জেনারেশনকে, আমার শুধু নয়, আমি কেন, আমাকে মনে রাখবে কেন, মানে কেন আমি থাকবো। তো কিছু তো দিয়ে যেতে হবে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। একদম। আর এটা এটা এই ভাবনাটা থাকা অবশ্যই ভালো। আমি আমরা মানে আরো সোশ্যাল, মানে কি বলবো, মানুষের জীবন তো আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারি না একটা দিন কিছু করে, না, কিন্তু আমার ইচ্ছা যে আমরা এমন কিছু একটা করতে যাই যেটা পার্মানেন্টলি মানুষ ওই দরজায় এসে হয়তো উপকারটা পাবে, কোনো একটা গুড, পার্টিকুলার সেক্টরে, কোনো একটা জিনিসে করবো আমরা ভাবছি। ডেফিনেটলি রানিমা ওই দিকেই যাবে, এবং শুধুমাত্র সরস্বতী পুজোতে, পুজোর গণ্ডিতে আটকে থাকবে না। মায়ের কৃপাতে আমরা ঠিক একটা জায়গায় নিয়ে একদম যেতে পারবো। একদম। আর তোরা যে কটা ছেলে আছিস বা তুই যেমন আছিস, তোরা ডেফিনেটলি এগো। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোর এগিয়ে, এবং উইথ তোর নেক্সট প্ল্যান,
তোর বিজনেস এগিয়ে নিয়ে চল। থ্যাংক ইউ, তুই এলি, এতটা সময় দিলি। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, থ্যাংক ইউ। না না, তোকে ডাকা মানে আমার আমার না মানে আমি আমার শহরটা খুব ভালোবাসি। আমি জানি না আমাকে মানুষ আমিও। কতটা চেনে, যারা চেনে যায় জানে, মানে আমি আমার শহর থেকে বেরোতে একদমই চাই না। একদম, মানে আমিও চাই না। আহ, মানে আমি এমনও হয়েছে, আমি শহরের থেকে 2 দিন বাইরে থাকতে পারি না। আর আমি কাটোয়া শহরে বাইরে গিয়ে 2 দিন একটা শহরে কোনদিন থাকিনি। হুম, আমি বেনারসে গেছি, বেনারসও 2 দিনই থেকেছি, তারপর চলে মানে এসেছি। এটা কলকাতা তো 1 দিন 2 দিনের বেশি থাকতে এইটা ভালোবাসা, এটা কিছু ভালো। করার নেই। মানে আমি স্যাটিসফাই হতে পারি না। আমার আমার শহরের মানুষগুলো আমার কাছে সবার আগে। মানে একদম। তোকে ডাকার কারণ, ইভেন কাটার অনেক মানুষ আছে যারা আমি ভেবে রেখেছি তাদের সাথে আমি কথা বলবো। আর কাটোয়ার মধ্যে না একটা বিশাল পোটেনশিয়াল আছে, হয়তো অনেকে আছে আছে অনেকে রেকটিফাই করে না, কিন্তু কাটোয়া কলকাতার পর সবচেয়ে, যদি আমাদের কাছে একটু ইনফ্রাস্ট্রাকচার একটু বেটার হতো তাহলে হয়তো আরো তাড়াতাড়ি পৌঁছাতাম, কিন্তু আমরা নিশ্চয়ই ডেফিনেটলি পৌঁছাবো। কাটোয়ার Definitely. মধ্যে অনেক পোটেনশিয়াল আমাদের আছে। ছেলে পেলে, আমাদের ইয়াং জেনারেশনটা বেশ ভালো ফোকাস এখন। একদম খুব কিছু focus। কিছু 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 যাই হোক, সব জায়গায় থাকে জায়গায় ভালো থাকে। মন্দ নিয়ে। হুম। বাট আমি যে বললে তোকে ডাকার জন্য বললি যে থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি আমি গ্রেটফুল যে তুই এসেছিস। তার কারণ হচ্ছে কাটোয়া শহরে আরও কিছু মানুষ আছে যাদের সাথে আমি বসতে চাই, কথা বলতে চাই। আমি আমার শহরের বাকি মানুষদের জানাতে চাই যে আমাদের শহরে এরকম কিছু মানুষ আছে। অলরেডি কিছু কিছু মানুষ এসছে, আরও লিস্টে অনেকটা বড় আছে। তো দেখা যাক। তোর নেক্সট প্ল্যান, আফটার নেক্সট প্ল্যান পর আবার একদিন বসবো। একদম আজকের একদম। জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকিস। ভালো থেকো।